ঘোষিত 180 দিনের কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা 60 দিন অতিক্রান্ত করেছি। গত 60 দিনের 60টি বিষয় নিয়ে মূলত আজকের এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জনাব মাহাদি আমিন, প্রেস সচিব ও মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জনাব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের আমাদের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রেস উইং আয়োজিত এই সংবাদ সম্মেলন কভার করতে আসবার জন্যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেবেন অতিরিক্ত প্রেস সচিব সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন। আমি মঞ্চে আসবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয়, আমি সহকর্মী বলবো, নিজেকে এই পার্টে আনতে আমাকে একটু লাগে। প্রিয় সহকর্মী, এখানে মূল বক্তব্য রাখবেন মুখপাত্ররা, আমি শুধু শুরুটা করে দেব আর কি। দেখেন, আমাদের সরকার, বিএনপি সরকার দায়িত্বে আসার পর থেকে আমাদের সাফল্যগুলো যেগুলো, তার মধ্যে একটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার যে স্বভাবসুলভ যেগুলো আপনি ড্রেস আপ, তারপর এগুলো দেখছেন, উনি আসলে দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন এবং ভালো ভালো কাজগুলো করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। আপনারা সবই জানেন, কারণ আপনার সংবাদপত্রের লোক, মিডিয়ার লোক আপনারা। জনাব তারেক রহমান উনি চান দেশের ভালো কাজগুলো হোক, তার মধ্যে একটি জিনিসই আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, একটু যুদ্ধ লাগছে। আপনাদের জানেন যে যুদ্ধ আমাদের তেলের দাম সহ অন্যান্য জিনিসগুলোর দাম যে বৃদ্ধির দিকে, এটা ছাড়া আমার মনে হয় অন্যান্য যে আপনার প্রশাসনিক তারপরে আপনার যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। আর সরকারের যে ভালো দিক, এগুলো ওনারা তুলে ধরবেন। আমি শুধু আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি, শুভেচ্ছা জানাতে বলা হয়েছে আমাকে। আপনারা আসছেন কষ্ট করে, আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই সরকারকে সহযোগিতা করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমাদের বলবেন, আমরা যেন আগামীতে ভালো করতে পারি। তা আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমনকে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্রের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্তভাবে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বিশিষ্ট সাংবাদিক জনাব সালেহ শিবলি। আমি জনাব সালেহ শিবলিকে মঞ্চে আসবার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আমাদের প্রেস উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে আপনাদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবেন তিনি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার
অনেকের সঙ্গেই প্রায় দেখা হয়, কথা হয়, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে আপনাদের সঙ্গে এখনো বসা হয়ে ওঠেনি, কথা বলতে পারিনি। এই জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রেস উইং, এই প্রেস উইংয়ের সঙ্গে আপনাদের আনুষ্ঠানিক পরিচয় এখন হয়নি, যদিও ওনারা সবাই আপনার পূর্ব পরিচিত, আপনারা সবাই তাদেরকে চেনেন। আমি তারপরও আপনাদের সঙ্গে আজকে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকে পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা চিনলেও এটা হচ্ছে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা। শুরুতেই আমি একটু আগে আপনাদের সঙ্গে কথা বললেন, আমার নাম সালেহ শিবলি, আমি প্রেস সচিবের দায়িত্ব পালন করছি। অতিরিক্ত প্রেস সচিব ইতিমধ্যে আপনারা তার বক্তব্য শুনেছেন, আতিকুর রহমান রুমন। আমার ডানে আছেন মাহফুজুর রহমান, উনি আমাদের প্রেস উইংয়ের সিনিয়র সদস্য। আপনারা ওনাকে চেনেন, উনি ইউএনবির সংবাদ সংস্থা ইউএনবির সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, টেলিভিশনে কাজ করেছেন, আপনাদের চেনা মুখ। তারপরে আমি পরিচয় করে দিতে চাই জাহিদুল ইসলাম রনি। আমার ধারণা আপনাদের সবচাইতে বেশি যাকে চেনেন তিনি তাদের মধ্যে একজন। এরপরে আছেন মোস্তফা জুলফিকার হাসান শিবলু, নামে পরিচিত, ডেপুটি প্রেস সেক্রেটারি। তারপরে আছেন সুজাউদ্দৌলা সুজন, ডান পাশে। তারপর আছেন শাহাদাত হোসেন স্বাধীন। আরেকজন ছিলেন আমাদের, আজকে কোনো কারণে আসতে পারেননি, উনি হচ্ছেন সরকারি কর্মকর্তা আশরাফ ইমদাদ। এরপর আছেন নাজমুল হক খান, এপিএস হিসেবে আছেন আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির। এরপর দুজন থাকার কথা, আমাদের ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার দুজন আছেন। একজনের নাম খালেদ হোসেন পরাগ, আরেকজন হচ্ছেন খালেদ ইবনে এমেরব। দুজনের নামই খালেদ। কোনো কারণে আজকে দুজনের একজনের মুহূর্তে নেই। প্রিয় বন্ধুরা, দেশের গণতন্ত্র প্রিয়, স্বাধীনতা প্রিয় মানুষের সরাসরি ভোটে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বর্তমান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন 2 মাস হয়েছে। আপনারা জানেন, এই 2 মাসের অধিকাংশ দিন তিনি সচিবালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, অফিসে বসছেন, সেখানে কাজ করেছেন। সাংবাদিক বন্ধুগণ, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। প্রধানমন্ত্রী কি কাজ করছেন তার প্রতিদিনের কার্যক্রম জনগণের কাছে যথারীতি, যথানিয়মে জানিয়ে দেওয়া হচ্ছে। সরকারের কার্যক্রম জনগণকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে জানানোর পন্থাটা বেছে নিয়েছি। ইতিমধ্যে আপনাদের অনেকের নজরে এসেছে নিঃসন্দেহে। আমরা মনে করছি, বর্তমান সরকার মনে করছে যে সারা দেশের প্রতিটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাওয়ার সময় তারা নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিএনপি যে 31 দফার কথা বলছে, বিএনপির যে নির্বাচনী ইশতেহার 31 দফা নিয়ে গত 2 বছর, 2.5 বছর জনগণের মুখোমুখি হয়েছে। প্রত্যেকজন প্রার্থী জনগণের কাছে গিয়ে এই 31 দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কথা বলেছেন, জনগণের রায় নিয়েছেন। এরপর তার আলোকে আমরা যে নির্বাচনী ইশতেহার করেছিলাম সেটা সম্পর্কে কথাবার্তা বলেছেন। আমরা মনে করছি জনগণের কাছে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলি বলা হয়েছিল, এ সমস্ত প্রতিশ্রুতিগুলি জনপ্রতিনিধিরা পালন করছেন কিনা, এটা যার যার সংসদীয় আসনের যারা আছেন, ভোটার যারা আছেন, যারা ভোট দিয়েছেন, যে সমস্ত মানুষরা যার যার সংসদীয় এলাকায় বসবাস করছেন, তারা তাদের জনপ্রতিনিধিদের কাছে এটা জিজ্ঞাসা করার, জানার অধিকার আছে এবং তাদের জানা উচিত। সুতরাং
আমরা মনে করি যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা যার যার নিজ নিজ এলাকার সংসদীয় আসনের ভোটারদের কাছে কথাবার্তা তাদের কথাগুলি বলবেন। এরপর যদি জানার পরবর্তী স্টেপ যেটি, সেটা হচ্ছে সরকারের যে মন্ত্রী আছে, মন্ত্রণালয় আছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ জনগণের কাছে তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা সেটিও জনগণের জানার অধিকার আছে। ফলে মন্ত্রী মহোদয়গণ তাদের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে কিংবা নিজেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অথবা সরাসরি জনগণের মুখোমুখি হয়ে তারা নিজেরা নিজেদের কার্যক্রমের কথা জনগণকে জানাবেন। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার এটি অন্যতম একটি উপায়। এরপরে আপনারা দেখবেন যে যখনই ক্যাবিনেট মিটিং হচ্ছে, ক্যাবিনেট মিটিং হওয়ার পর ক্যাবিনেটের সিদ্ধান্তগুলো ক্যাবিনেট সচিব মহোদয় যথারীতি জনগণকে জানিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী প্রতিদিনের রুটিন ওয়ার্কগুলো মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সাংবাদিকদের নিয়মিত জানিয়ে দেওয়া হচ্ছে। তবে সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিদিন সাংবাদিকদের মুখোমুখি হওয়া সম্ভব নয়। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর রুটিন ওয়ার্কের বাইরেও কিছু কার্যক্রম থাকে, সেগুলো যাতে যথানিয়মে যথাসময়ে জনগণকে জানিয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন অথবা প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ ব্রিফিংয়ের আয়োজনের প্রস্তুতি রয়েছে। অবাধ তথ্য প্রবাহ বিশ্বের দেশগুলোকে এখন গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। সুতরাং দেশে বিদেশে অনেকেরই অনেক বিষয়ে জিজ্ঞাসা রয়েছে, আগ্রহ রয়েছে, জানার আগ্রহ রয়েছে। বর্তমান সরকার সেই সব বিষয়েও যৌক্তিক সকল জিজ্ঞাসার জবাব দিতে প্রস্তুত। সুতরাং সাংবাদিকদের ফোন কিংবা ইমেলের মাধ্যমেও তথ্য জানার সুযোগ রয়েছে। এর পাশাপাশি সরকারের যাবতীয় তথ্য মন্ত্রণালয় যথা নিয়মে জনগণকে প্রতিদিন অবহিত করছে। একই সঙ্গে সারা দেশে 64টি জেলা তথ্য অফিস রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়েও রয়েছে আরও 4টি তথ্য অফিস। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়কে জেলা তথ্য অফিসগুলোকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই অফিসগুলোর কার্যক্রম আরও জোরদার করা গেলে স্থানীয় পর্যায়ের সঠিক তথ্যগুলি তুলে ধরা এবং মিথ্যা তথ্য, ভুল তথ্য কিংবা অপতথ্যের বিরুদ্ধেও সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে। কোনো জেলায় কোনো ঘটনা ঘটলে জেলা তথ্য কর্মকর্তাগণ যাতে তথ্য প্রদানের জেলার মুখপাত্র হিসাবে ভূমিকা রাখতে পারেন সেটিও নিশ্চিত করার জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবার আসি আমরা সোশ্যাল মিডিয়ার বিষয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া সকল তথ্য যেমন মিথ্যা কিংবা প্রোপাগান্ডা হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই, আবার সকল তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করারও কোনো কারণ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যের মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ অব্যাহত রাখলে জনগণ বিভ্রান্ত হবে না। অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা সম্ভব হলেও শেষ পর্যন্ত জনগণের কাছে সঠিক তথ্যটি পৌঁছে যাবে। সুতরাং মূলধারার গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করতে পারলে সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা যাচাই জনগণের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আর কথা বাড়াবো না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান গণতান্ত্রিক সরকারের 2 মাস পার হয়েছে। এই 2 মাসের উল্লেখযোগ্য কার্যক্রম আপনাদের সামনে উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অন্যতম মুখপাত্র ডক্টর মেহেদী আমিন। তার আগে আমি শুধু এই কথাটা বলতে চাই, বাংলাদেশে জনগণের সঙ্গে জনগণ যেভাবে সরকারকে অবিশ্বাস করা শুরু করেছিল, নেতা মন্ত্রীদেরকে অবিশ্বাস করা শুরু করেছিল, আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। তিনি জনগণের মধ্যে থাকছেন, জনগণের মধ্যেই হাঁটছেন। তিনি নিরাপত্তা তোয়াক্কা করছেন না। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হয়েছে এই অর্জনটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। এরপরে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অন্যতম মুখপাত্র ডক্টর মেহেদী আমিন।
আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবারও খুব শিগগিরই আপনাদের সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণের 2 মাস পূর্ণ হয়েছে গতকাল। বিগত 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের রক্তস্নাত অধ্যায় অতিক্রম করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি দৃঢ় ও সাহসী নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ নির্বাসন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। সেই সময় থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাকে অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করতে শুরু করে এবং তার নেতৃত্ব, ভিশন ও পলিসি নিয়ে বিস্তৃত ফিচার প্রকাশ করে। গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে অর্জিত নিরঙ্কুশ বিজয়কে দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকেরা গণতন্ত্রের পুনরুত্থান ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্বের প্রায় সকল দেশের রাষ্ট্রপ্রধানেরা শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন, গণতান্ত্রিক সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ও সর্বোচ্চ আন্তরিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের যে দৃশ্যমান অগ্রগতি রয়েছে তা দেশি বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। আপনারা অবহিত আছেন যে আমাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব সালেহ শিবলিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন সহ প্রেস উইংয়ের সকল সম্মানিত সদস্যকে। ব্যক্তিগতভাবে একটি কথা না বললেই নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের কাছ থেকে যে অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা আমি পেয়েছি তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই টিমে আমার সাথে কাজ করা জনাব তারিকুল ইসলাম ও জনাব মাহবুব নাহিদ এখনও কাজ করছেন এবং এখানে উপস্থিত আছেন সেই টিমের আপনাদের মাঝেই আরও কেউ কেউ। সামনের দিনগুলোতেও যে কোনো ভুল ত্রুটি আপনারা যুক্তিসঙ্গত সমালোচনার মাধ্যমে তুলে ধরবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সরকারের ইতিবাচক উদ্যোগ ও জনকল্যাণমূলক পদক্ষেপে পাশে থাকবেন, এটি আমাদের প্রত্যাশা। কারণ আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের সমৃদ্ধ করে। মুখপাত্র হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হল মাননীয় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তার গ্রহণ ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগকে একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা। উল্লেখ্য যে প্রতিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাগণ নিজ নিজ দপ্তর সংক্রান্ত বিষয় যথারীতি তুলে ধরবেন এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের নির্বাচনী এলাকা ও সংশ্লিষ্ট বিষয়ে স্বাভাবিকভাবেই মতামত তুলে ধরবেন। আমাদের দায়িত্ব মূলত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত রাষ্ট্রীয় কার্যক্রম ও জনগণের কল্যাণে তার নিরলস প্রচেষ্টাকে যথাযথভাবে উপস্থাপন করা। ফ্যাসিবাদের দীর্ঘ সময় এবং গত প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে বহুমুখী অপপ্রচারে লিপ্ত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে শক্ত অবস্থান নিয়ে এসব মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। এই জন্য গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলোতেও ইতিবাচক এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজ নিজ অবস্থান থেকে তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরে অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবেন। আমরা ভেবেছিলাম এই স্বল্প সময়ের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি,
গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। গভীর আনন্দ ও গৌরবের বিষয়, যা ইতিমধ্যে আপনারা জেনেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা জনাব তারেক রহমান এই বছর বিশ্বখ্যাত সাময়িকী টাইমের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। এই স্বীকৃতির মাধ্যমে তার দূরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অসামান্য যে অবদান, সেটিকেই আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে টাইম থেকে পাওয়া এই সম্মান আমাদের সকলের। এই বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়। আলহামদুলিল্লাহ। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা সবাই জানি গতকাল বর্তমান সরকারের মেয়াদের 2 মাস পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তা এক অবিস্মরণীয় অর্জন। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে গত 2 মাসে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের ও প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন, তার মধ্যে 60টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। সরকারের 2 মাসে মাননীয় প্রধানমন্ত্রীর 60টি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। ইতিমধ্যে 37,567টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে মাসিক 2,500 টাকা নগদ সহায়তা করা হচ্ছে, যা নারীকে অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের একটি আন্তর্জাতিক রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষক কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। ইতিমধ্যে প্রাথমিকভাবে 10টি জেলার 22,000-এরও বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে কৃষক কার্ড প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। মৎস্য প্রাণী সম্পদের সাথে যারা যুক্ত এবং খামারিরাও এই সুবিধা পাচ্ছেন। প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রে এক অনন্য নজির স্থাপন করেছে। এসব অধ্যাদেশের সঙ্গে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। সবচেয়ে বেশি গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের শিকার দল হিসেবে বিএনপি এগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এই প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আরও পরামর্শ ও যাচাই বাছার প্রয়োজনীয়তার কথা বিলে উল্লেখ করা হয়েছে। সরকারের এই উদ্যোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের একটি প্রতিশ্রুতি, সেটিরই প্রতিফলন। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ। সারা দেশে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 54টি জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। যেখানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তার বিপরীতে বাংলাদেশে জনস্বার্থে ভর্তুকি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয়ের উদ্যোগ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য প্রদান এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব, এই বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে মোট 35 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। সরকার 2030 সালের মধ্যে
নবায়নযোগ্য জ্বালানি ও বিশেষ করে সোলার বা সৌরশক্তি ব্যবহার করে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। জ্বালানি নেওয়ার জন্য ফুয়েল কার্ডের পাইলটিং প্রজেক্ট ইতিমধ্যে চালু করা হয়েছে। সরকারের একটি অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। প্রতিকূল বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পবিত্র রমজান মাসে এবং এখনও অন্যান্য বছরের তুলনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে তারল্য সংকট থাকা সত্ত্বেও খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি অব্যাহত রাখা হয়েছে, ফলে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট তৈরি হয়নি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। 4,908টি মসজিদে ইমাম, মুয়াজ্জিন, 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাচ্ছেন। এই কার্যক্রম পর্যায়ক্রমে সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে, যার মাধ্যমে সব ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। ঈদ উল ফিতরের সময় বাংলাদেশে অসহায় ও গরিবদের ত্রাণ ও উপহার বিতরণ করা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে ইসলামিক স্কলার ও অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে জাকাত ব্যবস্থার আধুনিকায়ন করে দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় এবছর হজ যাত্রায় ইতিমধ্যে 12,000 টাকা কমানো হয়েছে। প্রথমবারের মতন দেশের মাটিতেই নুসুক হজ কার্ড প্রদান করা হয়েছে। দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে শূন্য পদে 4,68,220টি যে পদ রয়েছে সেটি পূরণের জন্য 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য কর্মসংস্থানের সাথে সমন্বয় রাখা। পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাঝে প্রাধান্য পাচ্ছে চিনিকল, রেশম ও পাট শিল্প। স্বল্প ব্যবহৃত ইকোনমিক জোন, ইপিজেড, বিসিক এলাকা, হাইটেক পার্ক ও ইন্ডাস্ট্রি ক্লাস্টারের তালিকা প্রস্তুত করে সেখানে সম্ভাবনাময় ব্যবসা ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইকোসিস্টেম তৈরি শুরু করা হয়েছে। সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ইতিমধ্যে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূল লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তর করা এবং এই লক্ষ্য অর্জনে খাতভিত্তিক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, পুনর্গঠন ও বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির সাথে আমাদের যে অগ্রযাত্রা সেটিকে মিলানোর লক্ষ্যে 5 বছর মেয়াদে কৌশলগত কাঠামো প্রণয়ন করা হচ্ছে। 2030 সালের মধ্যে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 8% উন্নীত করা, মূল্যস্ফীতি নামিয়ে আনা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগ সহজ করার লক্ষ্যে 100 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের আগে থেকে নেওয়া যে অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে সেটি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত প্রায় 18 বছরের মধ্যে এই প্রথমবারের মতো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কোনো শ্রমিককে হাহাকার করতে হয়নি। শ্রমিক, মালিক, সরকার ও অংশীজনের সঙ্গে সমন্বিত আলোচনার ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সহায়তা প্রদান নিশ্চিত করা হয়েছে, যার কারণে সব শিল্প কারখানায় শ্রমিকদেরকে ঈদের আগেই তাদের প্রাপ্য বেতন, বোনাস ও অন্যান্য সুবিধাদি পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। দুই দেশের অভূতপূর্ব যৌথ বিবৃতিতে উঠে এসেছে অভিবাসন ব্যয় হ্রাস, স্বচ্ছ প্রক্রিয়া ও প্রবাসীদের জনকল্যাণ। বিকল্প শ্রম বাজার খুঁজতে ইউরোপের 60টি দেশের সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশগুলো হলো সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। দেশে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর অংশ হিসেবে সরকার বিদেশে অধিক জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে। দক্ষ এবং আধা দক্ষ জনশক্তি রপ্তানির উপর গুরুত্ব প্রদান করে অভিবাসনের পরিমাণ এবং গুণমান উভয়ই বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে দেশ জুড়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং কারিগরি শিক্ষার বহুভাষা
ও দক্ষতা বৃদ্ধির কারিকুলামে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। দেশের উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির হাব বা প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সমন্বিত মতামত প্রদান এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পেপ্যাল ও অন্যান্য পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে যেন কার্যক্রম শুরু করে সেজন্য সমন্বয় এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে নারী ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে মোট কর্মীর 80% নারী থেকে নেওয়া হবে ইনশাল্লাহ। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সারা দেশের হাসপাতালগুলোতে বিশেষ নিরাপত্তারক্ষী মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতি বছর পুনরায় ভর্তি ফি বাতিল অর্থাৎ পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার পর নতুন করে আর ভর্তি ফি না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লটারির পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা বা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভর্তি, শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সকল স্তরের শিক্ষাবৃত্তি যে অর্থ সেটির পরিমাণ বাড়ানো হয়েছে। বিদেশি উচ্চশিক্ষার লক্ষ্যে রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ 10 লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 ধর্মীয় শিক্ষক এবং শূন্য পদসহ যে শূন্য পদ রয়েছে সেগুলোতে বিভিন্ন পর্যায়ে শিক্ষক নেয়ার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন মাঠে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত খেলার স্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে 6টি খেলায় 3 জন করে মোট 18 জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। মহানগর পর্যায়ে উন্মুক্ত খেলার মাঠে সংস্থান করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী হতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুড়ি। প্রথমবারের মতন সংযুক্ত হচ্ছে ক্রীড়া ও কোরআন তেলাওয়াত। জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য 150টি আসন বরাদ্দ এবং দেশব্যাপী বই পড়াকে উৎসাহিত করার জন্য বেসরকারি খাতের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও প্রায় 5 লাখ শিশুর মধ্যে পাটের তৈরি ব্যাগ বিতরণের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে 1 টিচার 1 ট্যাব পরিকল্পনা বাস্তবায়নের পাইলট কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লার্নিং উইথ হ্যাপিনেস, কারিগরি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিকে যুক্ত করে শিক্ষাক্রমকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্সে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। স্পোর্টস কার্ড ও স্পোর্টস অ্যালাউন্স কর্মসূচি চালু হয়েছে, যার মাধ্যমে ইতিমধ্যে শতাধিক ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হচ্ছে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য এরই মধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। উৎপাদিত চারাগুলো চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে। এছাড়া শহরের মধ্যে থাকা খালের পাশে আধুনিক নেটিং ব্যবস্থা এবং হাঁটার রাস্তা তৈরি করা হচ্ছে। রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে মাননীয় প্রধানমন্ত্রী গুলশানে নিজের বাড়ি ব্যবহার করছেন, নিজ খরচে তেল ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী শনিবারও নিজে অফিস করছেন, কর্মকর্তাদের সকাল 9টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করেছেন। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন এসেছে। তার রাষ্ট্রীয় সফরের সময় বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে, যেখানে উপস্থিত থাকতে পারবেন কেবল একজন জ্যেষ্ঠ মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। দালালদের হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যে নামজারি ও সেবা গ্রহীতাদের অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতে অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। ম্যাপ বা নকশা জালিয়াতি বন্ধ করতে সরকার এখন ডিজিটাল সার্ভের পাইলটিং পরিচালনা করছে। চালু হয়েছে 24/7 হটলাইন। পদ্মা অববাহিকার বিস্তৃত কৃষি অঞ্চলকে মরুকরণ থেকে রক্ষা করা এবং শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এমপি মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে রাষ্ট্রীয় ব্যয় কমে আসছে।
পাটজাত পণ্যের প্রাধান্য দিয়ে বিভিন্ন সরকারি অফিস এবং বিভিন্ন বেসরকারি শিল্প খাতকে পাটজাত পণ্য ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রেরণা দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান, স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে কার্যক্রম চলমান রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর হামের টিকাদান কর্মসূচি চালু হয়েছে, লক্ষ্য দ্রুততম সময়ে সারা দেশে সেটি প্রদান করা। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনবান্ধব পুলিশ যেন গঠিত হয় এবং সেভাবে যেন জনসেবা করে সেটি নিশ্চিত করা হচ্ছে। ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য সম্পূর্ণ নারী পরিচালিত নিরাপদ বিশেষায়িত পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন আইন সংশোধনের একটি চূড়ান্ত খসড়া হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদাররা সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা 15 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের মতো কঠোর শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। বিদ্যুৎ ও অর্থ অপচয় রোধে রাষ্ট্রীয় ইফতার সীমিত করা হয়েছিল। বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের জন্য 11টি নির্দেশনা জারি করা হয়েছে। লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়ি ঘরের পর্দার জানালা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সবাইকে অনুপ্রাণিত করা হয়েছে। সরকারি অফিসে অর্ধেক ফ্যান, লাইট ও এসি চালানোর নির্দেশনাও এসেছে। প্রথমবারের মতো এনটিআরসির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগে পরীক্ষার মেধাভিত্তিক নিয়োগ হতে যাচ্ছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে আগামী মাসেই। ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের ও ভিন্ন স্থানে ব্যবসা পরিচালনার জন্য কার্যকর এবং বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএনপি ঐতিহাসিকভাবেই বাক স্বাধীনতায় বিশ্বাসী। সরকারের লক্ষ্য একটি উদার ও গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা, যেখানে কোনো ভিন্ন মত, বিশ্বাস বা পরিচয়ের মানুষ অবমূল্যায়িত হবেন না। মুক্ত ও নিরাপদ মত প্রকাশ, স্বাধীন গণমাধ্যম এবং বাধাহীন চিন্তার পরিবেশ নিশ্চিত করতে গত 2 মাসে এর কোনো ব্যত্যয় ঘটেনি। সরকার এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও অশালীন আচরণ করছেন অনেকেই, যা নজিরবিহীন। সর্বোচ্চ বাক স্বাধীনতার এই সময়ে সবাই মুক্ত ও নিরাপদে মত প্রকাশ করছেন। এমনকি একটি চিহ্নিত গোষ্ঠী হীন ও রাজনৈতিক স্বার্থে এর অপব্যবহার করছে। তবুও অটুট রয়েছে বহুমত ও কণ্ঠের পূর্ণাঙ্গ স্বাধীনতা। বহুপাক্ষিক আলোচনা ও কৌশল ঠিক করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে শাহজালাল, শাহ আমানত ও এমএজি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ইন্টারনেট ব্যবস্থার নির্দেশ ও সৈয়দপুরে বিমানবন্দরে তা অলরেডি উদ্বোধন করা হয়েছে। চলন্ত ট্রেনের যাত্রীদের সুবিধার জন্য ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আধুনিকায়নে আগামী 180 দিনের মধ্যে দেশের 2336টি কারিগরি ও 8232টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা হচ্ছে। সরকার অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে, যেখানে প্রবাসীদের জনকল্যাণ, দূতাবাস এবং মিশনগুলোকে বাণিজ্যের প্রচার, বিনিয়োগের আকর্ষণ এবং বৈদেশিক জনশক্তি রপ্তানির সুযোগ তৈরিকে অন্যতম অগ্রাধিকার বলা হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক শক্তিশালী এবং স্বাভাবিক করা হচ্ছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক, পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্ভাবনার দুয়ার খোলা হচ্ছে। বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে 10টি দেশের সঙ্গে সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য মানি লন্ডারিংয়ের মাধ্যমে যে টাকা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল সেটি যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা। উপকূলীয় অঞ্চলে নদী ভাঙ্গন রোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।
মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। আপনারা জানেন, বিএনপি সেই রাজনৈতিক দল আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, হামলা মামলা শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সুতরাং সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকারের রাজনৈতিক দল হিসেবে যে কোনো অপপ্রচার, প্রোপাগান্ডা বা রাজনৈতিক হীনচরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে যা চলছে, তার বিপরীতে আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই যে গত 2 মাসে সরকারের মানবাধিকার রক্ষায় যে রেকর্ড তৈরি করেছে তা জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং আগামী দিনও ইনশাআল্লাহ তা চলমান থাকবে। আপনারা জানেন, দেশের সরকার রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল ফ্যাসিবাদের সময়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন, যা এক অনন্য অর্জন। সকলের সম্মানিত প্রয়াস থাকলেই আমরা আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমাদের সবার প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন এবং যারা এটি আয়োজন করেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার জন্যে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে দীর্ঘ সংবাদ সম্মেলন হয়েছে, তাই আজকে আর প্রশ্ন না নিই। ইতিমধ্যে আমাদের লিখিত সংবাদ সম্মেলন আপনারা জেনেছেন এবং আমাদের সবার হোয়াটসঅ্যাপে আমরা এবং গ্রুপে এই যে দীর্ঘ সংবাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য ইতিমধ্যে সবাই হোয়াটসঅ্যাপে পেয়ে গেছেন। আপনারা আপনার ইনবক্স চেক করলে পেয়ে যাবেন। একই সঙ্গে আজকের সংবাদ সম্মেলনের ছবি এবং ভিডিও ক্লিপ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা থাকলো।